জোহার সকল কৃষক ভাই বোনেদের সাথে আমি সোমনাথ। আজকে আবার একটি নতুন চাষের জমি এবং নতুন কৃষক বন্ধু আমাদের বৈরামপুর পঞ্চায়েতের অরুণ নন্দী, মাননীয় অরুণ নন্দীর সাথে এই মুহূর্তে আমরা মাঠে এসে উপস্থিত হয়েছি। আজকে আমার দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পেছনে একটি বিশেষ ফলের চাষ এই জমিতে হচ্ছে। আজ থেকে বিগত 5-7 বছর আগেও এই ফলের চাষ এই বৈরামপুর তথা বনগাঁ ব্লকে এর প্রচলন খুব সীমিত ছিল। বর্তমানে এই ফল উৎপাদনের মধ্যে দিয়ে কৃষক বন্ধুরা তাদের অর্থনৈতিক লাভবান হচ্ছেন, যার কারণেই এই ফসলের যে চাষ তার প্রসার হয়েছে। তো আজকে এই চাষ সম্পর্কে আমাদের চাষি ভাই উপস্থিত আছেন, ওনার কাছ থেকে বিস্তারিত জানবো। তার আগে খুব সংক্ষিপ্ত আকারে দুইটি কথা আমার দর্শক কৃষক ভাই বোনেদের উদ্দেশ্যে বলি, ইনফ্যাক্ট সবার উদ্দেশ্যেই বলি। এই ড্রাগন এমন একটি ফল, এই ফলটি যে কোনো মানুষের যদি নিয়মিতভাবে তিনি আহার করেন তার শরীরের বিভিন্ন উপকারিতা আছে। বিশেষ করে গর্ভবতী মায়েরা যারা আছেন তারা যদি নিয়মিত পরিমাণ মাত্রায় এই ড্রাগন ফল খান, তাহলে সেই গর্ভবতী মায়ের যদি রক্তাল্পতা থাকে তাহলে তার থেকে রক্তাল্পতা দূর হতে পারে, কারণ এই ড্রাগন ফলে প্রচুর পরিমাণ আয়রন থাকে। এছাড়াও গর্ভবতী মায়ের গর্ভে যে শিশু, সেই শিশুরও কিন্তু হাড় শক্ত হতে এবং হাড় পুষ্টি পেতে এই ড্রাগন ফলের কিন্তু গুরুত্ব অপরিহার্য। এছাড়াও এই ফলের একাধিক গুরুত্ব আছে, যারা চিকিৎসা শাস্ত্রের সাথে জড়িত আছেন তারা আরও বিস্তারিত বলতে পারেন। তো যাই হোক, আজকে সেটা আমাদের মূল বিষয় নয়। আজকে আমরা এসছি এই ড্রাগন চাষ করে কৃষক বন্ধুরা কেমন লাভবান হচ্ছেন এবং এই চাষ করতে গিয়ে কি সুবিধা আছে কি অসুবিধা আছে, ড্রাগন চাষের পরে এই ফল বাজারজাত করার কোনো অসুবিধা আছে কি না, সেই সম্পর্কেই আমরা কথা বলবো। আমাদের সাথে আজকে আছেন বৈরামপুর পঞ্চায়েতের একজন এগিয়ে থাকা কৃষক। উনি অনেক জমি, ওনার জমিতে বিভিন্ন চাষ উনি করেছেন, তার ভিতরে একটা এখানে ড্রাগন ফলের চাষ আছে, ওনার কুলেরও চাষ আছে, বড় জমি। তো আজকে আমরা কুল নিয়ে নয়, আজকে আমরা ড্রাগন নিয়েই একটু কথোপকথন করি। আমার দর্শক বন্ধুদের যারা এই বিষয়ে একটু অবগত কম আছেন, আপনারা কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। তো নমস্কার। নমস্কার। আপনার নাম তো অরুণ নন্দী? হ্যাঁ, আমার নাম অরুণ নন্দী। আপনার বাড়ি বৈরামপুরে? বৈরামপুর। আচ্ছা, এটা আপনার নিজের জমি? হ্যাঁ, নিজের জমি। নিজের জমিতে আপনারা নিজেই চাষ করেছেন? হ্যাঁ, নিজেই চাষ করেছি। মানে এখানে চাষ করতে আপনারা নিজেরাই চাষ করেন নাকি প্রচুর লেবার লাগে? লেবার কম লাগে, নিজেরাই চাষ করি, এতে লেবার খুব একটা লাগে না, কিন্তু যখন প্রাথমিক স্তরে তৈরি করতে হয় তখন লেবার লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আপনার মনে হয় প্রায় 1 বিঘের উপরে জমিতে আপনারা এই চাষটা করেছেন? প্রায় 1.5 বিঘে। প্রায় 1.5 বিঘেতে। এই 1.5 বিঘে জমিতে কতগুলো পিলার আপনারা প্রতিস্থাপন করেছেন, লাগিয়েছেন কতগুলো? 300। প্রায় 300 পিলার আপনারা লাগিয়েছেন। আমার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই জমিতে দেখুন সব পিলার, সিমেন্টের পিলার তৈরি করা, এবং এই সিমেন্টের পিলারগুলোর হাইট সম্ভবত 5 ফুটের কাছাকাছি। 5 ফুট। এই পিলারের গায়ে দিয়েই কিন্তু এই ড্রাগন ফল, এটা যেহেতু লতানো জাতীয় একটি উদ্ভিদ, লতার মতো, যার কারণে নিজে তো খাড়া হয়ে থাকতে সমস্যা, তো একটু দড়ি দিয়ে বেঁধে পিলারের সাথে আটকে দেওয়া, এবং উপরে দেখুন একটু টায়ার দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন করা, যার ভিতর দিয়ে গাছগুলো খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা পরবর্তী আলোচনায় আবার ফিরে যাই। তো এই প্রায় 1.5 বিঘে জমিতে আপনি 300টি পিলার বসিয়েছেন, তাতে প্রত্যেকটা পিলারে কটি করে চারা আপনারা লাগিয়েছেন? 4টে। 3টি থেকে 4টে করে গাছ একটা পিলারে আছে, এবং দেখতেও খুব সুন্দর লাগছে। আচ্ছা, এটা আপনারা কত বছর ধরে এখানে করছেন এই জমিতে? 3 বছর হয়ে গেল। 3 বছর, তার মানে এই গাছগুলো কি 3 বছর আগে লাগিয়েছিলেন? হ্যাঁ, 3 বছর আগে লাগানো।
3 বছর আগে লাগিয়ে তাহলে বছরে কবার ফসল আপনারা তোলেন? বছরে 6বার 7বার ফল তোলা যায়। আচ্ছা আচ্ছা। এই গাছগুলো কি মূলত গরমের সময় এর ফলটা হ্যাঁ, বেশি জ্যৈষ্ঠ হয়? মাসের শেষের দিকে ফল আসে, ফুল আসে, তারপরে আপ টু কালী পুজোর আগ পর্যন্ত ফল হয়। আচ্ছা আচ্ছা। আমরা সাধারণত জানি ড্রাগন মোটামুটি 4 ধরনের প্রজাতি আছে যেগুলো এখানে চাষ হয়। আমরা তো নাম মতো জানি না, আমার দর্শক বন্ধু যারা হাটের থেকে কিনে খান, আমরা দেখি কিছু ড্রাগন ফলের ভিতরে সাদা এক ধরনের শ্বাস আছে, আবার কোনো প্রজাতির দেখা যায় যে ড্রাগন ফলের ভিতরে হালকা একটা পিঙ্ক কালার, কোনোটা ডিপ পিঙ্ক, আবার কোনোটা দেখা যায় যে বেগুনি ভিতরে রং থাকে। তো এর ভিতরে কোনটা বেশি মিষ্টি বাজার থেকে যদি যেটা ডিপ পিঙ্ক সেটা বেশি মিষ্টি। তাহলে দর্শক বন্ধুরা আপনারা অভিজ্ঞতা সঞ্চয় করলেন, বাজারে গিয়ে যদি কোনো ড্রাগন ফল কেনেন আগে জিজ্ঞাসা করে নেবেন যে এর ভিতরের রংটা কেমন। যদি দোকানদার বন্ধু বলেন যে এর ভিতরের ডিপ পিঙ্ক রঙের হয় এর ভিতরে, তাহলে সেটা কিনবেন, সেটা বেশি সুস্বাদু এবং মিষ্টি হয়। তো আবার আমরা ফিরে আসি কৃষক বন্ধুর কাছে। এটা মোটামুটি ফুল আসার কতদিন পরে এর ফসলটা পাওয়া যায়? 20 দিনের মধ্যে ফল কাটা যায়। আচ্ছা আচ্ছা, ফুল তাহলে আসার 20 দিনের মধ্যে ফল কাটা যায়। খুব বেশি দিন লাগে না, না। ফুল এলে তার 1 মাসের ভিতরেই ফল কাটা ফল যায়। কাটা যায়, আর পরিপক্ক হয় ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু জানতে চাই, আমার কৃষক বন্ধুরাও জানতে চাইছেন, এই চাষ করতে মোটামুটি 1 বিঘে জমিতে কিরকম খরচ হতে পারে? 2 লাখ থেকে 2.5 লাখ টাকা। আচ্ছা, সেটা তো 3 বছর 4 বছর ফল পেতে পারে সেই চাষি সেই জমি থেকে। আরো বেশি পেতে পারে। আচ্ছা, মোটামুটি কত বছর? মোটামুটি 8 থেকে 10 বছর আচ্ছা, একই পিলারে। তাহলে বছরে আমরা কত করে উপার্জন করতে পারি এর থেকে? এর থেকে 1 বিঘে জমিতে আমি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা আমি উপার্জন করতে পারি বছরে। তাহলে কৃষক বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন, একবার একটি 1 বিঘে জমিতে যদি 1 লাখ টাকা অথবা তার বেশি আমি খরচ করি এককালীন ইনভেস্ট, তারপরে কিন্তু প্রায় 10 বছর পর্যন্ত আমরা এখান থেকে ফসল তুলতে পারি। প্রতি বছরে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ টাকা আমরা উপার্জন করতে পারি। তাহলে এই চাষ করে আমরা কিন্তু যথেষ্টই লাভবান হতে পারি, লসের বিশেষ কোনো জায়গা নেই। শুধু একটু মাথায় রাখতে হবে এমন জমি আমরা নির্বাচন করব যাতে জলটা দীর্ঘস্থায়ী দাঁড়িয়ে না থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জল থাকলে জলে গোড়া পচে যাবে। জল থাকলে গোড়া পচে যেতে পারে। এই বিষয়ে একটু দর্শক বন্ধুরা, আমার বাকি চাষি বন্ধুরা একটু সতর্ক থাকবেন। এমন জমি নির্বাচন করবেন যাতে সেখানে একটু পরিমাণের বেশি জল দাঁড়িয়ে না থাকে। এতে সার কিরকম আমরা ব্যবহার করি? সার, জৈব সার, গোবর, হাড়ের কম্পোস্ট সার, আর হচ্ছে রাসায়নিক যত সামান্য 10-26। আচ্ছা আচ্ছা, তাহলে আমার দর্শক বন্ধুরা শুনতে পারলেন যে এতে খুব বেশি কিন্তু রাসায়নিক সারের ব্যবহার নেই। আমি এই জমিতে এসে একটু আগেই দেখলাম যে জমিতে দেখুন জৈব সার কিন্তু রাখা রয়েছে খুব সুন্দরভাবে। এই জমিতে এই জৈব সারই প্রয়োগ হয়, রাসায়নিক সারের ব্যবহার হয় না তা নয়, কিন্তু পরিমাণে খুবই সামান্য। মোটামুটি যদি আমার দর্শক বন্ধুরা এই চাষে আপনারা জৈব সার বেশি করে ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের এই যে ড্রাগন ফল তার কিন্তু গুণগত মান আরও বাড়বে, এটা মাথায় রাখবেন। আর যদি খোল পচা এই জাতীয় সার, গোবর সার, এগুলো যদি ব্যবহার করা হয় নিশ্চিতভাবে এই ফলের যে স্বাদ, মিষ্টতা, তা মনে হয় আরও বেশি হতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো আর বিশেষ কিছু নয়, আর 2-1টি কথা বলেই আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমাদের এই ছোট্ট ভিডিও আমরা শেষ করব। শেষ করার আগে নিশ্চিতভাবে আপনারা দেখবেন এই জমিটা, আমাদের এই অরুণ নন্দী কৃষক বন্ধু, ইনি কিন্তু যথেষ্ট পরিশ্রমী এবং ওনার জমিতে উনি যতটা সম্ভব নিজেই চাষ করার চেষ্টা করেন। আমরা এসে কিন্তু দেখলাম এই জমিতে একটি ঘাস পর্যন্ত নেই, নিজেরাই কিন্তু এই পরিচর্যা ওনারা করেন। তো খুব বেশি পরিশ্রমও করতে হয় না, কারণ নিয়মিত করলে পরিশ্রম করতে হয়। নিয়মিত করলে বেশি পরিশ্রম করতে হবে না। যে কোনো জিনিস ধারাবাহিকভাবে আপনি যদি কৃষিকাজের সাথে যুক্ত থাকেন তাহলে নিশ্চিতভাবে আপনার জন খরচও কম হবে। তো আর 2-1টি কথা বলি, আপনারা যখন এই ফসল মনে করেন যে বাজারে বিক্রি করবেন, কিভাবে আপনারা যোগাযোগ করেন? বাজারে আমাদের
যারা বাইরে মাল পাঠায় তারা বাড়িতে আসে, বাড়ির থেকে এসেই মূল্য নির্ধারণ করে নিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব সুন্দর। দর্শক বন্ধুদের আরেকটু বিষয় বলি যে এটাকে নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আপনাকে মাল তুলে বাজার পর্যন্ত দৌড়াতে হবে না। আপনি মাল তোলার আগে যারা কেনেন তাদেরকে যদি একটু ওভার টেলিফোনে যোগাযোগ করে নিতে পারেন, তাহলে হয়তো তারা মাঠে এসেই আপনার ফল নিয়ে যেতে পারে। এবং এই মুহূর্তে কেজি কত করে আপনারা বিক্রি করছেন? আমরা লাস্ট বিক্রি করেছি 160 টাকা, প্রথম যখন উঠেছে 170 টাকা, মিডিলে যখন উঠেছে তখন 70 টাকা, শুধু 70, 80, 50, এভারেজ মোটামুটি আমরা 100 ধরে 100 টাকা রাখতে ধরে পারি। রাখা যায়। তাহলে প্রতি কেজি 100 টাকা করে বিক্রি হয়। তো নিশ্চিতভাবে লাভের মুখ তো যে কোনো চাষি করলেই দেখতে পাবেন, শুধু একটু পরিশ্রম করতে হবে আর একটু যত্ন আর নিতে একটা হবে। জিনিস হ্যাঁ, বলতে হবে তোমার, বলুন। সেটা হচ্ছে এক ভাঙায় আমাদের 300 কেজি 400 কেজি করে মাল হয়। তাহলে তো প্রচুর। 300 থেকে 400 কেজি যদি একবার এই 1 বিঘে জমিতে ফসল উত্তোলন হয়, মানে যদি ফসল তোলেন, তাহলে তো যে টাকা উপার্জন করছেন ওনারা, তার পরিমাণ নেহাতি কম নয়। যে কোনো চাষের থেকে অনেক লাভজনক এটি একটি ফসল, যার কারণেই বনগাঁ ব্লকে আগে এত এর প্রসার না থাকলেও এই মুহূর্তে ক্যামেরায় আপনারা দেখতে পাবেন আশেপাশে বিভিন্ন জমিতে কিন্তু এই ড্রাগনের চাষটা যথেষ্ট গুরুত্ব দিয়ে আমার কৃষক বন্ধুরা করছেন। আপনার যদি এই চাষ সম্পর্কে আর আমার বাকি কৃষক বন্ধুদের কিছু বলবার থাকে, একটু যদি বলেন, ওনারা কিভাবে আগামী দিনে এই চাষটা করে আরো বেশি করে লাভবান হতে পারেন। যদি কেউ ইচ্ছুক থাকে এসে যোগাযোগ করলে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব, পরামর্শ দেব কিভাবে কি করতে হয়, কি ওষুধ দিতে হয়, কি করতে হয়, সব কিছু জানতে পারবে। খুব সুন্দর। তাহলে আমার দর্শক কৃষক ভাই বোন, আপনাদের উদ্দেশ্যে বার্তা রইল, যদি এই চাষে আপনারা উৎসাহিত হন তাহলে নিশ্চিতভাবে যোগাযোগ করবেন আমাদের সাথে, অথবা বৈরামপুর পঞ্চায়েতের মাননীয় অরুণ নন্দী, আমাদের কৃষক ভাই, ওনার সাথে যোগাযোগ করবেন। এই চাষের কৌশল, টেকনোলজি, যাকে প্রযুক্তি বলা হয়, এবং কোন সময় কি সার প্রয়োগ করতে হয়, হয়তো কোনো সময় কিছু ছত্রাকের আক্রমণ ঘটতে পারে। হ্যাঁ, ছত্রাকের আক্রমণ হয়। কিছু কৃষক বন্ধুও বললেন ছত্রাকের আক্রমণ হয়। কোন সময় কি ছত্রাকের আক্রমণ হচ্ছে সেটা থেকে আপনার ফসলকে রক্ষা করবার জন্য কি কতটা মাত্রায় প্রয়োগ করতে হয় সে সম্পর্কেও আপনারা অভিজ্ঞতা পাবেন। এছাড়াও এই যে ড্রাগন, এটি লতা লাগালেই হয় নাকি এর বীজ লাগাতে? না, লতা। আচ্ছা, লতা। আমি তো অনেক সময় দেখেছি অনেক জায়গায় এই লতা মানে প্রচুর পরিমাণে হয়, কৃষক বন্ধুরা ফেলেও রাখে। হ্যাঁ, ফেলে ওগুলো পুতলেও হবে, এমনি এর থেকে কেটে পুতলেও হবে, ফেলে দিলে যেগুলো ফেলে দেয় ওগুলো পুতলেও হবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো এই চাষ করতে গিয়ে খুব বেশি খরচ এ কথা আমরা কখনোই বলতে পারবো না। কারণ আপনার এই একটি চারা, সেটা যদি আপনি কুড়িয়েই পেতে পারেন, শুধুমাত্র সিমেন্টের একটা পিলার করে তাকে সুন্দরভাবে পরিচর্যা করলেই আপনি এই ফসল বাজারজাত করতে পারেন এবং প্রচুর প্রচুর অর্থ, মানে লক্ষ্মী লাভ আপনার হতে পারে। তো আগামী দিনে আমার দর্শক বন্ধুরা এই বিষয়ে যদি আগ্রহী হন, নিশ্চিতভাবে এই চাষটা করতে পারেন এবং সত্যি অনেক টাকা উপার্জন করতে পারবেন। এটা আমরা নিজে চোখে দেখছি, আমাদের বিশ্বাস আগামী দিনে আপনারাও এই প্রচুর পরিমাণে অর্থ চাষবাস করে আপনারা ঘরে তুলতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আগামী দিনে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আসবো। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের প্রিয় কৃষক ভাই অরুণ নন্দীকে আমি নমস্কার জানাচ্ছি, আপনাদেরকেও নমস্কার।